মা লো মা, এ নিয়ে যে কি শুরু হয়েছে তা নিয়ে একটা সিনেমা হয়ে যাবে এবং সিনেমার নাম হবে মা লো মা তুমি কার। চলে এসেছি কোক স্টুডিও দ্বিতীয় গানের পোস্টমর্টেম করতে। প্রথম গানের রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। তাই আজকেও কোক স্টুডিও দ্বিতীয় গানটিকে আমি এমনভাবে পোস্টমর্টেম করার চেষ্টা করব যা আগে কেউ করেনি। গানের লিরিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে গানের পিছের মজার গল্পগুলো আপনাদের বলার চেষ্টা করব। অথবা এই ভিডিওর পিছে এই লোকটি উল্টোভাবে ল্যাপটপে কি করছে, প্রীতম হাসানের এই ড্রেসের পিছনের রহস্যই বা কি, অথবা গানের ব্যাকগ্রাউন্ডে হাজির বিরিয়ানি সহ পুরান ঢাকাকে কেন দেওয়া হয়েছে সবকিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতেই বলি, এই গানটি মূলত গেয়েছেন দুজন হাসান এবং দুজন দেওয়ান। হাসান দুজন হচ্ছেন প্রীতম হাসান এবং আলী হাসান, আর দেওয়ান দুজন হচ্ছেন আরিফ দেওয়ান এবং শরীফুদ্দিন দেওয়ান। এছাড়াও সর্বমোট প্রায় 22 জন ছিলেন এই ভিডিওতে। আর আপনি যদি গানের ডেসক্রিপশনে যান তাহলে আপনি প্রায় 82 জনের নাম পাবেন। ভাবতে পারছেন তো, এই গানের পিছে প্রায় 100-র উপরে মানুষ কাজ করেছেন। চলুন দেখি 100-র উপরে মানুষ আসলে গানটিতে কি ভ্যালু অ্যাড করেছেন। বাংলা সিজন 3। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই লোকটাকে বলছি। বাহ, কি সুন্দর হারমোনিয়ামের বাজানো। মা লো মা। আচ্ছা, আমি এখানে একটু পজ দেই। গানের শুরুতেই আপনারা যাকে দেখেছেন তিনি হচ্ছেন আরিফ দেওয়ান। আরিফ দেওয়ান হচ্ছেন গানটি যিনি মেইন লিখেছেন খালেক দেওয়ান তার নাতি, এবং এই গানে আমরা খালেক দেওয়ানের দুজন নাতিকে দেখতে পারবো। কি নস্টালজিক একটা ব্যাপার। কিন্তু এখানেই সমস্যার উৎপত্তি। গানটা আসলে কে লিখেছেন আমি এ ব্যাপারে পরে বলছি। চলুন গানে ফিরে যাওয়া যাক। এই গানটাকে কি বলে জানেন? এটি হচ্ছে ছাদ পেটানোর গান, আমি বলছি। এবং এই কথাগুলোর অর্থ আমি বুঝে বলছি। আচ্ছা, গানটা কিন্তু পজ দেই। গানের প্রথম 4-5 লাইনে যে কথাগুলো বলেছে তা হচ্ছে, কালির নয়ন জলে জলে বুকো ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লকায়ের গায়ে, আর কোথায় রে মা মনসা তোমায় প্রণামও জানাই। এই গানটিকে ছাদ পেটানোর গান বলা হয়। এটি মূলত একটি কর্মসঙ্গীত। এটি কাজের সময় গাওয়া হয়। এই অংশটিকে আমাদের সংস্কৃতির সারি গানও বলা হয়। আমার দেশে কিন্তু নানান রকমের কর্মসঙ্গীত আছে। নৌকা বাইচের গান, ক্ষেত নিড়ানির গান, পাট কাটার গান, ধান ভানার গান। ছাদ পেটানোর গানের মধ্যে কিন্তু কোনো স্বতন্ত্র গান নেই। বিভিন্ন ধরনের ও ঘরানার গান ছাদ পেটানোর গানের সময় গাওয়া হয়। কালীর নয়ন জলে গানটি আসলে অষ্টক ঘরানার বেহুলা লক্ষিন্দরের একটি গান। ছাদ পেটানোর গানের সংযুক্তি এই গানের গভীরতাকে কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। ছাদ পেটানোর গান কিন্তু আজ প্রায় বিলুপ্তপ্রাপ্ত। আমাদের আশেপাশে এত বেশি আসলে সিমেন্টের ঘর বানানো হয়, এখন আর ছাদ পেটানোর দরকার হয় না। ছাদ পেটানোর গানের শুরু হয় কিন্তু মোঘল আমল থেকে। তখন পাকা ভবন তৈরি করতে জল ছাদ তৈরি করতে হতো। এজন্য জাফরি, ইট, চুন, সুরকারি ইত্যাদির সংমিশ্রণে গাঁথুনি এবং দেয়াল বানানো হতো। লেবাররা কাঠের মুগুর দিয়ে সারাদিন ওই ছাদ পিটিয়ে শক্ত করার চেষ্টা করতেন। আর এই কাজে যেন ক্লান্তি না আসে সেজন্য তাদের সর্দার গান বাঁধতেন, আর ছাদ পিটানোর লেবাররা সর্দারের সাথে গলা মিলিয়ে এ ধরনের গান গাইতেন। এখানে কালী অর্থ হচ্ছে কাল সাপ বা কাল নাগিনী। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে তার বাসর রাতে একটা কালো সাপ কামড় দেয়। কোনো দোষ না করেও লক্ষিন্দরকে আসলে সাপটি কামড় দেয় মনসার আদেশে। মনসা জেদ এবং নিজেকে প্রতিষ্ঠার জন্য লক্ষিন্দরকে কামড়ের আদেশ দেন। এতে কাল সাপ কষ্ট পায়, তাই অনিচ্ছা সত্ত্বে লক্ষিন্দরকে কামড়িয়ে কাল সাপের নয়ন জলে আসলে বুক ভেসে যায়। এগুলো সবই কিন্তু লোক কাহিনী। গানের এই জায়গাটিতে একটি ওয়ার্ড ছিল দুর্লভ লকাই। লক্ষিন্দরের আরেক নাম হচ্ছে দুর্লভ লক্ষিন্দর, আর লকাই হচ্ছে লক্ষিন্দরের ডাক নাম। আর এই অংশটির শেষে যে দুটি লাইন বলা হয় তা হচ্ছে, আছেন ভালো গানের মাস্টার সালামও জানাই, গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই। এই দুটো লাইন মূলত গানের সর্দারের শেষের বন্দনা, যেটি এ ধরনের গান শেষে সবসময় সর্দার সবাইকে উদ্দেশ্য করে বলেন। চলুন গানের পরের অংশে যাই।
আচ্ছা, এখানে একটু পজ দেই। এখানে যে কথাগুলো বলা হয়েছে তা হচ্ছে মালো মা ঝিলো ঝি বইল বইন আমি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তার আগে পরিচয় করে দিয়ে এই মানুষটাকে যিনি এত সুন্দর করে গেয়েছেন এবং সত্যি বলতে ওনার ভয়েসটা আমার কাছে খুবই সুদিং মনে হয়েছে। ওনার নাম হচ্ছেন শরীফুদ্দীন দেওয়ান সাগর। উনিও কিন্তু খালেক দেওয়ানের নাতি। মালোমা এটি কিন্তু একটি দেহ তত্ত্ব গান। এটিকে দেওয়ান ঘরানার গানও বলা হয় যেহেতু এটি খালেক দেওয়ানের গান। বাংলাদেশের ঐতিহ্যবাহী কিন্তু এই দেওয়ান পরিবার, যাদের মাধ্যমে এই পালা গানের সৃষ্টি হয়েছিল। এবং আমার মনে হয় এই গানটি আমাদের ছোটবেলায় দাদি বা নানীদের থেকে শুনিনি এমন লোক খুব কমই আছেন। খালেক দেওয়ান কিন্তু পালা গানের জন্য খুবই জনপ্রিয় একটি নাম। তিনি এবং তার ভাই মালেক দেওয়ানকে পালা গানের সম্রাট বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই গানটি দুটি ভার্সন পাওয়া যায়। দুটি গানের মধ্যেই প্রায় 80% মিল খুঁজে পাওয়া যায় এবং এখানেই আসলে সমস্যা। একটু আগে যে বলছিলাম যে এই গানটা নিয়ে কি ধরনের ঝামেলা এবং এখান থেকে সমস্যার উৎপত্তি। এবং এই দুটি গানের ভাব এবং বিষয়বস্তু কিন্তু একই রকম। অন্য সেই ভার্সনটি কিন্তু নেত্রকোনার বাউল রশিদ উদ্দিনের। তিনিও বেশ কিছু জনপ্রিয় গানের রচয়িতা। তাকে নিয়ে এবং তার গানকে নিয়ে বই প্রকাশ হয়েছিল এবং সেই বইয়ে কিন্তু এই গানটির অন্য ভার্সনটি আছে। লেখকদের দাবি রশিদ উদ্দিনের সেই গানটি থেকে কিছু অংশ পরিবর্তন করে খালেক দেওয়ান আসলে এই গানটি করেছেন। আর খালেক দেওয়ানের পরিবারের দাবি হচ্ছে তারা এই গান খালেক দেওয়ানের মুখ থেকে অনেক আগে থেকে শুনে আসছেন এবং এই গানটির পুরনো একটি রেকর্ড ইউটিউবে পাওয়া যায় স্বয়ং খালেক দেওয়ানের নিজের কণ্ঠে গাওয়া। এবং রশিদ উদ্দিনের থেকে খালেক দেওয়ান 2 দশকের ছোট। যদিও গানের এই দুটি ভার্সন কিন্তু দুজন দুভাবে গেয়েছেন এবং গানের সুরও কিন্তু ডিফারেন্ট। যদিও গান দুটির মধ্যে বিভ্রান্তি এড়াতে কোক স্টুডিও মালোমা গানটি প্রকাশের সময় তাদের ডেসক্রিপশনে রশিদ উদ্দিনের নামও উল্লেখ করে দিয়েছিল। চলুন গানটির পরের অংশে যাই। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকতাম মায়ের সঙ্গে। কি কথা! আচ্ছা, এখানে একটু স্টপ করি। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে একজন লোক উল্টো করে ল্যাপটপ নিয়ে কাজ করছেন? এটার অর্থ কি? গানের এই অংশটিতে পুরো স্টেজটাকে এমনভাবে সাজানো হয়েছে যা আমাদেরকে দৈনন্দিন জীবনের ব্যস্ততম জীবনের সবকিছু যে ওলটপালট তা রিপ্রেজেন্ট করে। এখানে ভাঙ্গা নৌকা দিয়ে জীবনকে, নদী দ্বারা পৃথিবীকে বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে আমাদেরকে ভাঙ্গা নৌকা দিয়েই জীবন পাড়ি দিতে হবে। এখানে বলা হয়েছে যখন আমরা ছোট থাকি তখন আসলে সংসারের কোনো জ্বালা থাকে না, আমরা মায়ের কাছেই বেশিরভাগ সময় থাকি। চলুন পরের লাইনে যাই। বাবা আচ্ছা, এখানে একটু পজ দেই। গানের এই অংশে তিনি যা বলেছেন তা হচ্ছে আমার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি কামিনী বাসিল ভাব অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এখানে বুঝিয়েছে শিশুকালে যখন আপনি থাকেন তখন কিন্তু আপনার কোনো কামনা বাসনা সেগুলো থাকে না, কিন্তু যখনই শিশু থেকে আপনি জোয়ান হবেন আপনার মধ্যে কামনা বা বাসনা জাগবে এবং সংসার নামক কঠিন চিন্তার মধ্যেও আপনাকে পড়তে হবে। যখনই আমরা কৈশোর থেকে যৌবনে আসা শুরু করি তখন দেহে উজান বহে কাম, সাথে বিভিন্ন রিপু। প্রীতমের এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু আমার সেরকম লাগে, আগের গানেও ওটা একটু ব্যবহার করেছিল। এইখানে যিনি অক্টোপেড বাজাচ্ছেন তাকে কি চিনতে পেরেছেন? আমার খুব আগ্রহ ছিল লোকটাকে। এই যে এখানে ছাদ পেটানোর গান আবার ব্যবহার করা হয়েছে। সর্দার সবাইকে সালাম দিয়ে শুরু করেছেন এবং তার সাথে সাথে বাকি লেবাররাও তার সাথে গাচ্ছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমরা একটু পজ দেই।
আপনারা কি প্রীতমের কস্টিউমটা দেখেছেন? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমি রিসার্চ করে বের করার চেষ্টা করলাম আসলে এটি কার কস্টিউম। প্রীতম এখানে একজন অ্যানিমেটেড ফিকশনাল ক্যারেক্টার রয় মাস্ট্যাঙ্কের মতো কস্টিউম পরেছেন। তিনি এর আগে দেওরা গানেও কিন্তু কাকাসি আরও একটি ফিকশনাল ক্যারেক্টারের কস্টিউম পরেছিলেন। গানের এই অংশে র্যাপ সিঙ্গার আলী হাসানের এন্ট্রিটা আমার কাছে অনেকটা ইন্ডিয়ান র্যাপ সিঙ্গার বাদশার এন্ট্রি বলে মনে হচ্ছিল। আলী হাসানের কস্টিউম দেখেও কিন্তু আপনার মনে হবে উনি হচ্ছেন বাংলার বাদশা। চলুন বোঝার চেষ্টা করি উনি কি বলেন। উনিও বুঝাতে চেয়েছেন ছোটবেলায় আমরা আসলে জীবনের এই খেলা কিছুই বুঝি না, সবাই আদর করতো, জীবন অনেক সহজ ছিল। গানের কিন্তু বেশ একটা ভাবার্থ আছে, আমি বুঝাচ্ছি। বেস গিটারটা দেখেছেন? এটা কিন্তু হেডলেস বেস গিটার। এই অংশটা আমার খুব বেশি ভালো লেগেছে, আমি একটু পজ দিই। আপনি কি লক্ষ্য করেছেন এখানে যখন আলী হাসানের এন্ট্রি হয়েছিল পিছনের ব্যাকগ্রাউন্ড পুরোটাই পুরান ঢাকার আদলে করা হয়েছে? হাজির বিরানিও কিন্তু এখানে ছিল। এই অংশে আলী হাসান যে কথাগুলো বলার চেষ্টা করেছে সেটিও হচ্ছে ছোটবেলায় আমাদের জীবনটা অনেক সহজ ছিল, কিন্তু যখনই বড় হচ্ছি তখনই আমাদের লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হওয়া শুরু করে। এবং একটা কথা আমাকে খুব হিট করে, সেটা হচ্ছে ডাইলের মজার তলে যদি ভালো মতো গলে। এটা তারা বোঝাতে চেয়েছে যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি কোনো কিছু করতে পারবেন। এবং উনি কিন্তু বলেছেন ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলবে, কিন্তু জীবনে এই সংগ্রামে আপনি যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন। এবং আরেকটা পার্সপেক্টিভ শেয়ার করার চেষ্টা করেছে, যেখানে তিনি বলেছিলেন আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, জীবনে চলার পথে নাই নাই বিদিক আছে। অনেক সময় আমরা নিজের লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমাদের কাছে মনে হয় আমরা মনে হয় ঠিক মতো পারছি না, কিন্তু অন্যের দৃষ্টিতে দেখলে বুঝবেন আপনি ঠিকভাবে যাচ্ছেন, শুধুমাত্র সাহস করে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং দুটা লাইন আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, সেটি হচ্ছে জীবনে তরি বাইয়া জায়গা মতো যাইতে হবে, তরিকা সবারই এক, ভাঙ্গা নৌকা বাইতে হবে। উনি বোঝাতে চেয়েছেন আমাদের সবারই লাইফে বিভিন্ন রকম স্ট্রাগল আসবে, আমাদেরকে এই ভাঙ্গা নৌকা নিয়ে জীবনের এই তরি বাইতে হবে। এই অংশটা আমার খুব ভালো লেগেছে যে যখনই গানে কাজ করার দরকার হয় উনি ওনাকে ট্রান্সফার করে দিয়েছিলেন। আহা, বাহ, আহা। বাবা, আচ্ছা এখানে পজ দেই। গানের এই অংশতে বলা হয়েছে ছিলাম জুয়ান হইছি বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া, গোলই তলা যেতে চায় মোর ভেঙ্গে, ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে, মানুষ একদিন মিশিয়া মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। গানের এই অংশে জোয়ান থেকে বুড়ো হওয়ার সময়টিকে বলা হয়েছে। মানুষ যখন বুড়ো হয় তখন আর কিন্তু তাদের হাতে সময় থাকে না। এখানে যে গলুই বলা হয়েছে, গলুই কাকে বলে জানেন? নৌকার যে দুই সরু প্রান্ত থাকে তাকে গলুই বলে। আর নৌকা যখন পুরনো হয় তখন কিন্তু গলুই তলিয়ে যেতে চায়, তাই এখানে বলা হয়েছে জীবন প্রদীপও নিভে যেতে চায়। তাই খালেক দেওয়ান সবাইকে আহ্বান করেছে মাটিতে মিশে যাওয়ার আগে আপনি এমন কিছু ভালো কাজ করে যান যাতে সেটা দিয়ে মানুষ আপনাকে স্মরণ করে। কি অদ্ভুত সুন্দর কথার অর্থ, বুঝতে পারছেন? যৌবনকাল থেকে বুড়ো বয়স পর্যন্ত মানুষ যে খারাপ কাজের সাথে যুক্ত থাকে তা আসলে জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করে না, শুধুমাত্র আপনার ভালো কাজগুলোই আপনাকে সবসময় স্মরণ করিয়ে রাখবে মানুষের মনে। গানটিতে কিন্তু আমরা আসলে তিনটা অংশ দেখলাম। মালোমা সেটি একটি দেহতত্ত্ব গান, কালী নয়ন জলে এটি একটি কর্মসঙ্গীতের গান, আর আরেকটি হচ্ছে আলী হাসানের র্যাপ সঙ্গীত। তিনটা গানই আসলে আমাদের জীবন তত্ত্বকে সুন্দরভাবে তুলে ধরেছে। আপনি যদি সেট ডিজাইনটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন গানটি শুরু হয়েছে বট গাছের তলা থেকে, যা বাংলার পালা বা সারি গানের জন্য পারফেক্ট অ্যাম্বিয়েন্স। এরপর বেশ যান্ত্রিক একটা সেট যেখানে সব ওলট পালট,
এই ওলটপালট শহরটা আসলে আমাদের বর্তমান শহর ও এর জীবনযাত্রাকে বুঝিয়েছে। এরপর যখনই আলী হাসানের এন্ট্রি হয় তখন ভালো করে দেখলে আপনি এই পেছনের লাচ্ছির দোকান, হাজির বিরিয়ানি, দর্পণ স্টুডিও, সাকরাইন অনুষ্ঠানের ঘুড়ি সহ আপনাকে পুরান ঢাকার নস্টালজিক মোমেন্টে নিয়ে যাবে। সব মিলে আমার কাছে গানটি বেশ অর্থবহ মনে হয়েছে। কর্মসঙ্গীত, র্যাপ এবং দেহতত্ত্ব মিলে একাকার। আমার কাছে এই গানটিকে আমি 10-এ 9 দিব। আপনি কত মার্ক করবেন? বাহ বাহ, একেই মনে হয় বলা হয় ফিউশন। আমি চেষ্টা করেছি গানটিকে সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে। যদি আপনাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।